ঈশ্বর বলেন আমি কারো ভাগ্য বানাই না, প্রত্যেকেই নিজের ভাগ্য নিজে তৈরি করেন। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিকই পাবে, এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগের করা কর্মের ফল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে চারিদিকে দরজাগুলো আমি খুলে দিলাম। তারপর এখন দেখো গোবর জল দিয়ে যেখানে যেখানে মাড়ুলি দিই, আমাদের গ্রামের প্রথম কাজ সেই কাজটাই এখন আমি করছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে সকাল 6টার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অন্যান্য দিনের মতো খুব ভালো লাগবে। চারিদিকেতে মাড়ুলি দেওয়ার পরে আমি এখন চারিদিকটা ঝাঁটও দিয়ে দিলাম। দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, লেবু গাছটার তলাটা তো একটু ঝাড় দিয়ে দিলাম। আর এখানটা হচ্ছে রাস্তার দিকটা উঠোনটা, এখানটাও এখন আমি একটু লাস্টে ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু এই জায়গাগুলো সবসময় আমরা ব্যবহার করি, সচরাচর হয়, আর আমার মেয়ে তো খেলাধুলা করে চারিদিকে ঘুরে ঘুরে, তাই চারিদিকটাই একটু পরিষ্কারভাবেই রাখতে হয়। আর দেখতে পাচ্ছ তো বাড়ির সামনেই রাস্তা, খুব সাবধানে মেয়েকে রাখতে হয় জানো তো। এখানটাতে আগে একটা গেট করা ছিল বাঁশ দিয়ে, কিন্তু গেটটা ভেঙে গেছে। গেটটা নেই বলে সবসময় ভয়ে ভয়ে কাজ করি, মনে হয় এই মেয়ে যেন রাস্তার দিকে বেরিয়ে গেল। সব দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। পালা ঝাঁটাটা না একদম ছোট হয়ে গেছে, কেনা হয়নি, সে কারণে নারকেল ঝাঁটাটা দিয়েই আজকে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি। অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। প্রতিদিন অনেক কিছু নিয়মকানুন মেনেই আমাদের সংসারে সমস্ত কাজকর্ম করতে হয়। চারিদিকে ঝাড় দেওয়ার পরে এখন আমি দেখো উনুন শালটা একটু গোবর জল দিয়ে লাতা দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো আজকে সকালেও আমাকে 7টার মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিতে হবে, কেননা 7:30টার সময় আমার টিউশন আছে। এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের পরিস্থিতি। খারাপ সময় এবং কি চলছে আমার জীবনে সেটা মানুষকে বলা বন্ধ করে দিয়েছি। যে যা ইচ্ছা ভাবুক, আমার আর কিচ্ছু যায় আসে না। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও ভালোবেসে দেখো, তোমাদের ভালোবাসাই আমার কাছে যথেষ্ট। কাল রাতের বাসি বাসনগুলো ধোবো, যেই ধুতে যাচ্ছি দেখলাম যে বর নিয়ে চলে এসেছে মাছ। আগের দিন ধান জমিতে পাটা দিয়ে এসেছিল, তারপর সেই পাটাতেই মাছগুলো পড়েছিল। এখানে গেতো মাছ, চ্যাং মাছ, মাগুর মাছ, দেড়ো মাছ, সব ধরনের মাছ কিন্তু মিলেমিশে আছে। মাছগুলো আমি এখন জবরাকুটির থেকে একটু বেছে এনেছি, তারপরে বরকে বাছা করাবো, আর তখনকে আমি বাসনগুলো ধুবো, তারপরে ভেজে নেব। হেরে যাব বলে পথ চলা শুরু করিনি, হোঁচট খেয়েছি অনেকবার, সামলেছি একাই, তবু মনে আজও আশা আছে চলতে চলতে পথের বাঁকে ঠিক একদিন আমি সফলতা পাব। বাসনগুলো ধুয়ে দেওয়ার পরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে মেয়েকে খাবার খাইয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্কুলে মেয়েকে নিয়ে। আর বাড়িতে না একাধিক কাজ পড়ে রয়েছে, হঠাৎ করে আজকে টিউশন পড়ানোটা বন্ধ হলো, সে কারণে আমি ভাবলাম মেয়েকে নিয়ে তাহলে আজকে স্কুলে চলে যাই। আর বাকি কাজগুলো তো পড়েই রইলো, ভাবলাম এসে করব। তারপরে আমি এসে দেখছি বরবাবু না সব ক্যামেরায় ভিডিও করে রেখেছে, সব কিছু বাগিয়ে রেখেছে। কেননা স্কুল থেকে আসতে আমার অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় 10টা মতো। এখন তো শীতকাল, আগে 9:30টার সময় স্কুল ছুটি হতো, এখন প্রায় 10টা মতো বেজে যায়। তার জন্যই বর হয়তো ভেবেছে কাজগুলো বাগিয়ে রাখলে এসে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবো। প্রতিদিন তো তোমরা আমার কাজ দেখো, আজকে তোমরা আমার বরের কাজ দেখতে থাকো। আর একটা কথা তোমাদের না বলে পারলামই না, ভালো থাকতে হলে কোনো রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ থাকলেই যথেষ্ট। যে ছেলে বাইরে আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে স্ত্রীর সাথে গল্প খুনসুটি এবং স্ত্রীকে সংসারের কিছু হেল্প করে, এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনই সৃষ্টিকর্তাও খুশি হয়। অনেক মানুষই হয়তো হাসাহাসি করে, দেখে যে আমার বর আমার অনেক কাজে সাহায্য করে, আমার কথা শুনে। এটা না বইয়ের কথায় উঠা বসা নয়, এটা আমার প্রতি ওর ভালোবাসা। বরের কাজগুলো জানো তো খুব নিখুঁতেই হয়। দেখছো কি সুন্দরভাবে ঝুলগুলো ঝাড়ছে ধীরে সুস্থে। আমি বাবা এত সময় নিয়ে ঝাড়তে পারি না, তাড়াহুড়ো করে যেমন পারে ঝেড়ে দিই। আর দেখো জামা প্যান্টগুলো তারপরে এখানে কি সুন্দরভাবে গুছ করে রেখে দিচ্ছে। চলো বন্ধুরা, বরের কাজগুলো দেখতে দেখতে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে ফেলি। বিউটি সরকার থেকে একজন বোন কমেন্ট করেছে, দিদি ভাই তুমি খুব ভালো। দিদি ভাই আমি শুধু শর্ট ভিডিও করি, কোনো দিন মনিটাইজেশন অন করতে পারবো না। দিদি ভাই তোমার মতো আমিও গরিব, আমাকে একটু সাপোর্ট করো। বিউটি বোন তোমাকে একটা কথা বলবো,
অবশ্যই তুমি সফলতা পাবে, কিন্তু সেই সফলতার জন্য কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে। জানো তো, আমারও কিন্তু কম সময়ের মধ্যে কিচ্ছু হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক সময় লেগেছে, আর তার জন্য আমাকে অনেক ধৈর্য রাখতে হয়েছে। অনেক ধৈর্য ধরেছিলাম বলে আজকে এই জায়গায় পৌঁছেছি। তুমি বললে তো তুমি শুধু শর্ট ভিডিও বানাও। বোন, তুমি না শর্টসের সাথে কোনো দিন লং ভিডিও ছাড়ারও চেষ্টা করো, এতে তোমার চ্যানেলের গ্রোথটা একটু বাড়বে। আর তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি একটু কষ্ট করে ভালোভাবে ভিডিও বানাও, অবশ্যই সফলতা পাবে। আমার ভিডিও দেখে আমার পাশে থেকে আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ গো। দ্বিতীয় কমেন্টটা করেছে কলকাতা বারাসাত থেকে গীতা হালদার দিদিভাই। অসম্ভব সুন্দর কথা বলো তুমি, তোমার এই কথাগুলো একদম বাস্তব এবং অনেক মূল্যবান। তোমার মেয়ের নাম কি? তোমার কি কোনো ডিপ্লোমা করা আছে? রেলের আবেদন করতে পারো। আমার কথা যে তোমার এত ভালো লাগে এটা শুনে আমার খুব ভালো লাগলো, জানো তো, এভাবেই তো আমি আরও মনের জোর পাবো। আর আমার মেয়ের নাম হলো ঈশা লোহার। আমার মেয়ের নামটা না ওর বাবাই রেখেছিল, জানো তো। আর আমার কি কোনো ডিপ্লোমা করা আছে? রেলের আবেদন করতে পারো। হ্যাঁ দিদি ভাই, করা আছে, কিন্তু আমি বাইরে কোনো কাজ করতে পারবো না, জানো তো। সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, বাচ্চাকে ছেড়ে বাইরে কোনো এসব কাজ করতে পারবো না। আমি এই আমাদের বাড়ির পাশাপাশি কোনো কাজ করতে চাই, সেই কারণে আর ওইগুলোনের আবেদন করা হয়নি। তুমি যেই কথাটা বললে দিদি ভাই, এতে আমি অনেক খুশি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি বাইরে যেয়ে কোনো কাজ করতে চাই না, আমি ঘরেতেই কিছু একটা করতে চাই। আমি যদি বাইরে গিয়ে কাজ করি তাহলে আমার সংসারটা কিন্তু একদম ভেঙে যাবে, আমার মেয়েরও অনেক রকমের সমস্যা হবে। তোমরা তো সবাই জানো, মা ছাড়া বাচ্চাদের জীবনটাই অন্ধকার। যে যতই ভালোবাসুক না কেন, মায়ের জায়গাটা কোনোদিনও নিতে পারবে না। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। আমার সকল বন্ধুদেরকে একটা কথাই বলবো, কাউকে কখনো অবহেলা করো না, কারণ সময়ের পরিবর্তনে সে তোমার থেকেও ভালো অবস্থানে যেতে পারে। আর যার ভেতরে অহংকার জিনিসটা থাকবে, সে কোনোদিন সুখ জিনিসটা উপভোগ করতে পারবে না। অহংকার করে কি হবে? তোমরা কি নিজেরা তৈরি হয়েছো? ভগবান যেমন তৈরি করেছে আমরা ঠিক তেমনই তৈরি হয়েছি। আমার একটাই কথা, আমি পৃথিবীতে যতদিন বাঁচবো কোনো অহংকার না করে সবার সাথে ভালোবেসে মিলেমিশে থাকবো, যেমনটা এখন আমি আছি। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে আমার বরের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আশা করছি তোমরা সমস্ত কাজগুলো দেখেছো, আর আমার বরের কাজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। বাড়িতে তো আমি নাইটি পরেই থাকি, আজকে স্কুলে গিয়েছিলাম সে কারণে শাড়ি পরে গিয়েছিলাম। আমি বাড়িতে নাইটি পরে থাকতে পারি, কিন্তু একটু বাইরে গেলেই না শাড়ি পরে যাই। এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, তারপরে এসে কিছু বাসন রয়ে গিয়েছিল, সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপরে মেয়েকে খাবার খাইয়ে দিয়ে স্নান করে দুপুরের রান্না চাপাবো। তার জন্য এখন আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। পাউডার দুধের প্যাকেট দিয়ে, মেয়ের ম্যাগির প্যাকেট দিয়ে, বিস্কুটের প্যাকেট দিয়ে, এই সমস্ত প্যাকেটগুলো আমি কখনো ফেলি না, উনুন জ্বালানোর জন্য রেখে দিই। এগুলো আমার প্রতিদিন কাজে লাগে। তোমাদেরকে যেহেতু সব কথাই আমি শেয়ার করি, একটা কথা না বলে পারলাম না। জানো তো, অনেক দিন হয়ে গেল গ্যাসটা ভরতে পারিনি, আর এখন অনেকটা টাকার সমস্যা রয়েছে। এখনও মনে হয় কবে যে ভরতে পারবো জানি না। গ্যাসটা থাকলেও না আমার অনেকটা হেল্প হয়। চলো বন্ধুরা, যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে, টাইটেল আর থাম্বনেলে তোমরা যেটা দেখেছো, আমি কিভাবে এত মোটা হলাম। মানুষের রোগা হলেও জ্বালা, আবার মোটা হলেও জ্বালা, থাকতে হবে একদম মাঝামাঝি। এখন আমি অনেকটা মোটা হয়ে গেছি, এখন আমাকে কমেন্ট বক্সে লোক মোটু বলে কমেন্ট করে। আর আগে যখন আমি অনেক রোগা ছিলাম তখন সবাই বলতো রোগনি, সুটকি, এসব নাম ছিল আমার। জানো তো, আমি অনেক রোগা ছিলাম। তো কিভাবে আমার এতটা পরিবর্তন হলো চলো তোমাদেরকে বলি। আমার আগে ওয়েট ছিল 35 থেকে 36, এর বেশি কখনো নড়াচড়া হতো না। আর এখন আমার ওয়েট চলে গিয়েছে প্রায় 50-এর কাছাকাছি। বিয়ের আগে না আমি অনেকটাই রোগা ছিলাম, অনেক বলতে খুবই রোগা, রোগার থেকেও রোগা। অনেকেই বলতো আমি হয়তো কোনোদিনও মোটা হব না। আগে যখন রোগা ছিলাম লোকে বলতো, কি রে বাড়িতে খেতে দেয়নি নাকি? আমি আমার বোন যেহেতু একটা স্কুলে পড়তাম, আমার বোন অনেক মোটা সোটা ছিল, আমি অনেক রোগা ছিলাম। স্যারেরা পর্যন্ত এই কোশ্চেন করেছে, তোর বোন এত মোটা, তুই কেন অত রোগা? সবাই সবসময় পার্থক্য খুঁজতো, যেহেতু দুই বোন একটা বাড়িতেই থাকি, কিন্তু বোন এত মোটা ছোট, আমি কেন অত রোগা? বিয়ের 1 বছর পরেও কিন্তু আমি রোগাই ছিলাম। আমার মেয়ে হবার পর থেকে আমি আস্তে আস্তে মোটা হতে শুরু করলাম। আগে কি জানো তো, সব কিছু বাছাই করে খেতাম, যেমন শাক সবজি, মাছ মাংস, এরকম মাছ খাবো না, এরকম এই শাকগুলো খাবো না, বেগুন ঝিঙে, এরকম ধরনের অনেক কিছু আমি খেতে ভালোবাসতাম না, যেগুলো বিয়ের পর পরিস্থিতির চাপে এখন আমি সব কিছু খাই। তাই যে বোন আমাকে কমেন্ট করেছিল সেই বোনকে আমি বলবো, বোন তুমি ঠিক সময়ে খাওয়া দাওয়াটা করো এবং ঠিক সময়ে ঘুমো।
যাই হোক বন্ধুরা, বকতে বকতে আমার অনেক কিছু কাজেই হয়ে গেল। নিশ্চয়ই তোমরা আমার সমস্ত কাজকর্ম দেখে আমার কথাগুলো শুনলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।